বলতে পারিস এটা কি? আমি বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বললাম, মনে হচ্ছে এটা একটা চোখ। এটা কি তোর আমার চোখ? মিজতান্ত্রিকের চোখ এটা। ধূমপান, মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভয়, হাসি, রহস্য, রোমাঞ্চ ও প্রেমের সংমিশ্রণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস গল্পভোগ। আজ আপনাদের জন্য ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত মিজতান্ত্রিকের চোখ। গল্পটি প্রথম প্রকাশিত হয় জানুয়ারি 2013 সালে নিউ ভৈরব গ্রন্থালয় প্রকাশনীতে। আজ গল্প পাঠে ফাহিম, ত্রিলোচন দার ভূমিকায় মেঘ, গল্পের সূত্রধার মুনেম। শুরু হচ্ছে মিজতান্ত্রিকের চোখ। রিমঝিম বর্ষার দিন, মাঝে মাঝে বিদ্যুতের চমক আর গুরু গুরু মেঘের গর্জনে দিনটা কেমন বিরক্তিকর হয়ে উঠেছিল। খানাখন্দে ভরা হাওড়া শহরের পথঘাটগুলো নোংরা জল আর প্যাচপ্যাচে কাদায় ভরা। বর্ষার এই কটা মাস তাই কর্মের প্রয়োজন ছাড়া অন্য কোনো প্রয়োজনে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। ইলিশ মাছ আর খিচুড়ি খেয়ে দুপুরটা তাই অলসভাবেই কাটাচ্ছিলাম। হাতের কাছে একটি বই ছিল, 50টি ভূতের গল্প। প্রথম গল্পটি পড়ে গল্পের বিষয়বস্তু নিয়ে একটু চিন্তাভাবনা করছিলাম। ভূতের গল্প দুপুরের চেয়েও রাতে জমে, তাই বইটি রাতের জন্য মুড়ে রেখে খবরের কাগজের পাতায় চোখ রাখলাম। সিনেমার পৃষ্ঠায় এসেই হঠাৎই থমকে গেল দৃষ্টিটা। খুব ভালো একটা ছবি হচ্ছে পার্বতীতে, মেট্রো গোল্ডউইন মায়ের ছবি, স্টুয়ার্ট গ্রাঞ্জার হিরো স্ক্রামাউচ। ঘড়ির কাঁটায় তখন 1:45। তাড়াতাড়ি পাজামার ওপর পাঞ্জাবিটা গলিয়ে নিয়ে একটু ভদ্রচিত্ত প্রসাধন সেরে পরিপাটি চুল আশ্রে ছাতা নিয়ে বেরোলাম। পথ এখন নির্জন, সবে সকাল হওয়ার মতো। আকাশের রং পচা মাছের আঁশের মতো, সেই সঙ্গে সমানে রিমঝিম বৃষ্টি। কোথায় যে নিম্নচাপ বা ঊর্ধ্বচাপ হয়েছে তা কে জানে। সহ্যের সীমা একেবারেই ছাড়িয়ে গেছে। মাঝে মধ্যে 1-8 জন ছত্রপতি পথচারী ছাড়া পথে লোক নেই বললেই চলে। পথের ধারে রুগ্ন কৃষ্ণচূড়ার ভিজে ডালে কাকেরা গা ঝাড়া দিচ্ছে। একজন বিহারি ঠেলাওয়ালা লম্বা লম্বা লোহার রড বয়ে নিয়ে কোথায় যেন চলেছে। তার গায়ের তামাটে রং বৃষ্টিতে ঘামে চ্যাট চ্যাট করছে। একজনের পুরনো একটি ভাঙা বাড়ির বুকে বসে মুখ চেনা এক পাগল প্রলাপ বকে চলেছে অনবরত। চলার গতি একটু দ্রুত করলাম। বড় রাস্তার ধারে সারি সারি সাইকেল রিক্সা অসহায়ের মতো বেচছে। চালক নেই। চালকদের যুক্তি, বৃষ্টিতে ভিজে 10 টাকার ভাড়া টানতে গিয়ে 100 টাকার ওষুধ খরচ হয়ে যাবে। যাই হোক, জোরে পা চালিয়ে সিনেমা হলে এলাম, কিন্তু বিধি বাম। কেননা হাওড়া শহরের কাকশালিক চড়ুইয়ের সঙ্গে অনেক ঘুঘু ও বাসা বেঁধে আছে তা আমার জানা ছিল, কিন্তু আমার চেয়েও অনেক বেশি বাস্তব ঘুঘু যে এখানে ছিল তাই শুধু জানতাম না। তারা এসে আমি পৌঁছাবার অনেক আগেই হলটিকে হাউসফুল করে রেখেছিল। সংখ্যায় তারা অনেক, গিজ গিজ করছিল। বুট পড়লে পিঁপড়ে এসে যেমন চারদিক থেকে ছেঁকে ধরে, ঠিক সেইভাবেই হলটিকে ছেঁকে ধরেছে তারা। এই বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য হলের কাছে যাওয়া তো দূরে থাক, তার ধারে কাছেও যাওয়ার উপায় নেই। এদিকে বৃষ্টি তখন আরও জোরে নামল। রাগে, ক্ষোভে, হতাশায় এবং বিরক্তিতে ভরে উঠল মন। আজ এই মেঘ বৃষ্টি মাথায় নিয়ে ঘর থেকে না বেরোলেই হতো। এই মুহূর্তে কি করব যখন ভাবছি, ঠিক তখনই একটা 52 নম্বর বাস এসে থামলো সিনেমা হলের সামনে। আপাতত বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য তাতে উঠে পড়লাম। এই বাস রামরাজাতলা পর্যন্ত যাবে। সেখানে গেলে যা হোক করে কিছুটা সময় অন্তত কাটিয়ে দেওয়া যাবে তবু। হাওড়া শহরের এই অঞ্চলের বাসের যাত্রীরা এখনও বিশ্বাস করেন না এই শতাব্দীতেই চাঁদে মানুষ গেছে বলে। এমন বিরক্তিকর বাস জার্নি আর কোনো রুটে আছে বলে মনে হয় না। যাই হোক, এক হাত অন্তর থমকে থমকে দাঁড়িয়ে নৌকার মতো দুলে দুলে ঠেলা গাড়িকে সাইড দিয়ে বাস একসময় রামরাজাতলায় এলো।
বাস থেকে নেমে শরীরটা একটু টান করে আমি নিজেই নামলাম, না আমার বদলে অন্য কেউ নামলো তা অনুমান করে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। জায়গাটা দারুণ জমজমাট। প্রতি বছর রামনবমী থেকে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত এখানে মেলা বসে। এখন মেলার সময়, গুড়ের জিলিপি আর পাঁপড় ভাজার গন্ধে চারিদিক ম ম করছে। চারিদিকে খেলনা, পুতুল আর কাচের চুড়ি দারুণ রমরমা এখানে। সকালের দিকে এখানে বড় বাজার বসে। দুপুর থেকেই জায়গাটা মেলার চেহারা নেয়। মানুষের মিলন মেলায় যেন প্রাণবন্ত হয়ে ওঠে। এক জায়গায় একজন লোক জাম্বুমনের মূর্তির মতো বসে পদ্মফুল বিক্রি করছিল। দাদা, একটা ফুল দিয়েন তো। তার কাছ থেকে একটি ফুল কিনে ঠাকুরকে দিলাম। এমন সময় পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাকলো। কিরে, ষষ্ঠী নাকি রে? কে ডাকে? ফিরে তাকিয়েই অবাক। আরে ত্রিলোচনদা, তুই এখানে? আরে তুমি এখানে? আমি তো এখানেই থাকি, ব্যাতে বিয়ে করেছি। তুই গেলে তোর বৌদি খুব খুশি হবে। আয় না একদিন আমার বাড়িতে। আরে সে যাবো খন, এখন বলো তুমি কেমন আছো? কতদিন পরে দেখা, তোমার এখন চলছে কেমন করে? যেভাবে সারাটা জীবন চালিয়ে এলাম ধান্দাবাজি করে। বলেই খিকি করে হাসতে লাগলো ত্রিলোচনদা। ত্রিলোচনদার চেহারাটা এখন মরি পোড়া বামুনদের মতো, তার উপর আধাতান্ত্রিকের বেশভূষা। বাসতলা শ্মশান থেকে কেওড়াতলা পর্যন্ত সর্বত্র অবাধ বিচরণ ছিল একসময়। থাকতো তখন কোড়ার বাগানে। পেশা ছিল হাত দেখে পয়সা রোজগার করা। পরে একবার গঙ্গাসাগরের মেলার সময় একদল ফিচেল সাধুর সঙ্গ নিয়ে কোথায় যেন উধাও হয়ে যায়। তারপরে এই দেখা, এও তো অনেক দিন হয়ে গেল। ত্রিলোচনদা এমনিতে যাই হোক, হাত কিন্তু ভালোই দেখতে পারত। অনেকের অনেক ব্যাপারে হাতে হাতে ফল, এমন প্রত্যক্ষ প্রমাণ কিন্তু আমি অনেকবার পেয়েছি। এখন নিশ্চয়ই আরও পোক্ত হয়েছে। ওর পরনে লাল চেলি, গলায় মোটা মোটা কুলবিচির মালা, যদিও এটাকে রুদ্রাক্ষ বলে চালানো হয়। যাই হোক, মাথার ঘাড় অবধি লটকানো চুল। আমার একটা হাত হপ করে ধরে ত্রিলোচনদা বলল, আয় এদিকে আয়। আমি ওর সঙ্গে গিয়ে একপাশে ওর আস্তানায় বসলাম। আস্তানাটা পাকাপোক্ত নয়, অস্থায়ী। কেননা সকালে বাজার বসলে ওকে শঙ্কর মঠে অথবা স্টেশনের প্ল্যাটফর্মে চলে যেতে হয়। দুপুর থেকে রাত্রি পর্যন্ত এখানেই থাকে এবং বিশ্বাসী লোকদের হাত দেখে। যাই হোক, একটি তৈলাক্ত বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে বেশ জুৎসই হয়ে খুব যত্ন করে গাজার কলকিটিকে সাজাতে লাগলো ত্রিলোচনদা। দেখে শুনে বললাম, আগে তো ঘন ঘন বিড়ি খেতে, এই কলকি সেবাটা কতদিন ধরলে? ত্রিলোচনদা হেসে বলল, অনেক দিন। অভাব দোষে আরও অনেক নেশাই করে ফেলেছি রে। তা যাক, তো তোর খবর কি বল? লেখাপড়ার তো গয়ঙ্গচ্ছ হয়ে গেছে অনেক দিন। চাকরি বাকরি কি কিছু পেলি? তা যদি পেতাম তাহলে কি তুমি আমাকে এই বৃষ্টির দুপুরে রামরাজাতলায় দেখতে পেতে? ত্রিলোচনদা আবার হেসে বলল, তা অবশ্যই ঠিক। তারপর কলকিটা না ধরিয়েই একপাশে সেটাকে সরিয়ে রেখে বিড়ি ধরিয়েই তাতে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, তো চা খাবি? তা বাদলার বাজারে এক কাপ হলে মন্দ হয় না। কাছেই একজন চাওয়ালা বসেছিল। ত্রিলোচনদার নির্দেশে ভাড়ে করে দুভার চা এগিয়ে দিল আমাদের দিকে। দুজনে নীরবে বসে চা খেলাম। চা পর্ব শেষ হতেই ত্রিলোচনদা বলল, তোর হাতটা একবার দেখি। এখনো তোর চাকরি বাকরি কেন হলো না, সেটাই তো চিন্তার বিষয়। আমি আগেও তোর হাত দেখেছি, তা খুব একটা খারাপ হয়তো নয়। তাহলে হাত দেখানোর বেলায় প্রত্যেকেরই একটা দুর্বলতা থাকে, তার উপরে সেটা যদি ফুকুটিয়ে হয় তো কথাই নেই। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে বাধ্য ছেলেটির মতো আমার হাতটা ওর সামনে পেতে দিলাম।
তার কারণ ওই একটা ব্যাপারে ত্রিলোচনদার কোনো বদনাম নেই, তাই ওর কাছে হাত দেখাতে একটুও দ্বিধা করলাম না। আমার হাতটা বেশ ঘুরিয়ে ফিরিয়ে দেখে প্রতিটি রেখার ওপর তীক্ষ্ণ নজর বুলিয়ে হঠাৎই উল্লসিত হয়ে লাফিয়ে উঠল ত্রিলোচনদা। মাই গড! আমি বললাম, কি হলো? এটা কি তোর হাত? কার হাত তবে? ত্রিলোচনদা আমার হাতটাকে আরও টিপে টিপে আতশ কাজ দিয়ে আরও ভালোভাবে পরীক্ষা করে বলল, ভুল হবার নয়, এত ভুল তো আমি করব না বাবা। তোর কপাল যে খুলে গেছে রে। আমি সঙ্গে সঙ্গে কপালে হাত বুলিয়ে বললাম, কোথায় খুলে গেছে? কপাল তো কপালের জায়গাতে সাটা আছে দেখছি। ত্রিলোচনদা গম্ভীর মুখে বলল, ফাজলামির ব্যাপার না, তোর হাতের রেখায় আমি যুবচন্দ্রিমা যোগ প্রত্যক্ষ করেছি। আরে সে আবার কি? খুব শিগগির বাড়ি গাড়ি সম্মান প্রতিপত্তি সব কিছুই তুই পাবি। ধুলো মুঠো করলে সোনা হয়ে যাবে একদিন। সেদিন তোর এসে গেছে, আর কি চাই তোর বল? আমি নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারলাম না। বললাম, সত্যি বলছো ত্রিলোচনদা? তুই আমার চেয়ে কত ছোট, তোকে কখনো মিথ্যে কথা বলতে পারি না? তোর সঙ্গে রসিকতা চলে। নিজের উজ্জ্বল ভবিষ্যৎবাণীর কথা শুনলে কে আর নিজেকে ঠিক রাখতে পারে? আমিও পারলাম না, তাই আনন্দে ডগমগ হয়ে বললাম, তা তোমার হাত দেখার পারিশ্রমিক কত ত্রিলোচনদা? ত্রিলোচনদা হেসে বলল, সে যাই হোক না, তোর কাছ থেকে কখনো টাকা নিতে পারি? তাছাড়া আমি তো নিজের ইচ্ছাতেই তোর হাত দেখেছি। আমি বললাম, বুঝলাম, কিন্তু এমন একটা ভবিষ্যৎবাণী দক্ষিণা না দিলে যদি বিফলে যায়? আমি হাত দেখতে 5 টাকা নিই, তো তুই এক কাজ কর, 16 আনা দে, আর একটু গরম আলুর চপমুড়ি নিয়ে আয়। বর্ষার বাজারে জমবে ভালো। আমি বললাম, আলুর চপমুড়ি আসছে, কিন্তু দক্ষিণা তোমাকে 5 টাকা নিতেই হবে, আর কপাল যদি খুলে তবে পরে তোমাকে 5,000 টাকা দিয়ে অভিনন্দন জানিয়ে যাব। বলে 5টি টাকা ওর হাতে দিলাম। ত্রিলোচনদা জয় মা, মাগো, সবই তোমার ইচ্ছা। বলে আমার দেওয়া টাকাটা ঝুলিতে রাখলো। আমিও পাশেরই একটা দোকান থেকে ঠোঙা ভর্তি আলুর চপমুড়ি নিয়ে এসে ভাগাভাগি করে দুজনে খেতে লাগলাম। সেই সঙ্গে পাশে বসে থাকা চাওয়ালাকে আরও 2 ভার চায়ের অর্ডার দিলাম। খেতে খেতেই অনেক গল্প হলো। আমি দারুণ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, সেই যে তুমি উধাও হয়ে গেলে, তা ফিরলে কবে আর কোথায় কোথায় ঘুরলে? সে অনেক জায়গা, তবু প্রথমেই গেলাম পশ্চিমে, তারপরে উত্তরে হিমালয় ঘুরে চলে এলাম কামরূপ কামাখ্যায়। সেখানেই ছিলাম দীর্ঘদিন, পরে এখানে এসেছি, তাও তো বছর 2 হয়ে গেল। কামাখ্যা কেমন লাগলো তোমার? ভারী চমৎকার। সেখানে এক তান্ত্রিকের সংস্পর্শে এসে কত কি যে শিখেছি তা কি বলবো। গাছ উড়িয়ে নিতে পারি, মানুষকে ভেড়াও বানিয়ে দিতে পারি। বলো কি, নিজের কপাল ফেরাতে পারবে? ত্রিলোচনদা ঠিক করে হেসে বলল, পারি বই কি। তাহলে ফেরাচ্ছ না কেন? ওইখানেই তো যত গন্ডগোল রে ভাই। রাজমিস্ত্রি অন্যের ঘর তৈরি করে ঠিকই, কিন্তু তার নিজের ঘরটা করে না। কপাল ফেরানোর অনেক জ্বালা, বুঝলি? এসবই ইন্দ্রজালের ব্যাপার। লোকের চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয়। তাছাড়া কিছু পেতে গেলে কিছু দিতে হয়, আর সে দেওয়া যেমন তেমন দেওয়া নয়, বড় কঠিন মূল্য। ত্রিলোচনদার কথার কোনো ঘের পেলাম না আমি। বললাম, কি তুমি বলতে চাও স্পষ্ট করে বলো তো? ভাগ্য ফেরাবে কলা কৌশলে, তার জন্য কঠিন মূল্য দিতে হবে কেন? ত্রিলোচনদা আমার চোখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎই বলল, এর উত্তর আমার এই ঝোলার ভেতরেই আছে, দেখবি? বলেই ঝোলার ভেতর থেকে কি যেন একটা বের করে বলল। বলতে পারিস এটা কি? আমি বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বললাম, মনে হচ্ছে এটা একটা চোখ, স্ফটিক পাথর কিংবা কাচের। ত্রিলোচনদা বলল, মনে হচ্ছে নয়, সত্য সত্যই। তবে কিনা কাজ বা পাথরের কোনো কিছু নয়, মানুষের এবং সজীব। হাত দিয়ে দেখ। আমি হাত দিয়ে অবাক হয়ে গেলাম। জেলির মতো নরম আর বরফের মতো ঠান্ডা।
সেটা হাতে নিয়ে নেড়েচেড়ে বুঝলাম মানুষেরই চোখ, ছুরি দিয়ে কেটে অথবা উপড়ে আনা, যেন এইমাত্র কোনো মৃতের শরীর থেকেই বিচ্ছিন্ন করে এনেছে কেউ। বললাম, আরে তাই তো, কার এটা? মিজোরামের এক তান্ত্রিক সাধকের, আমার গুরুর কাছ থেকে পেয়েছি এটা। কিন্তু কিন্তু কি? এতে পছন্দ হয়নি কেন? ওখানেই তো রহস্য। এটা কি তোর আমার চোখ? মিজোতান্ত্রিকের চোখ এটা। চোখের এই মণি কোনো জন্মান্ধর চোখে লাগালে সে তার দৃষ্টিশক্তি ফিরে পাবে। এর মস্ত গুণ, এর কাছে যে যা চাইবে সে তাই পাবে, অবশ্যই কঠিন মূল্য দিয়ে। এই যে বললাম না কপাল ফেরানোর কথা, তা এরই অলৌকিক ক্ষমতার গুণ। তাই নাকি? হ্যাঁ, সেই জন্যই বুঝি ভয়ে তুমি ওর কাছে কিছু চাওনি? চেয়েছিলাম সুন্দরী একটি বউ, পেয়েছিও, কিন্তু তারপরেই যা আমি হারিয়েছিলাম, তুই ছেলে মানুষ, তা তোর কাছে বলবার নয়। আমি একটু চুপ করে থেকে বললাম, এই জিনিস যদি এতই বিপজ্জনক, যার কাছে কিছু চাইলে সে কঠিন মূল্য না দিয়ে অর্থাৎ মারাত্মক রকমের ক্ষতি না করে কিছু দেবে না, তখন সেটাকে তুমি অযথা বয়ে নিয়ে বেড়াচ্ছ কেন? এও আরও এক রহস্য। কেউ যদি মূল্য দিয়ে আমার কাছ থেকে একে কিনে নিয়ে যায়, তবেই আমি মুক্তি পাবো এর অশুভ প্রভাব থেকে। আর যদি আমি এটিকে কোথাও ফেলে দিয়ে আসি, তবে ওটা নিজের থেকেই আবার আমার কাছে ফিরে আসে। বলো কি? হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? এটা কাছে থাকলেই সবসময় মনে হয় এর কাছ থেকে কিছু না কিছু চাই। আমি একটু গম্ভীর হয়ে বললাম, এ সবই তোমার গাজার প্রভাব। আজ থেকে তুমি কলকে সেবা বন্ধ করো, দেখবে এমন কোনো ঘটনায় আর কোনোদিন ঘটবে না। ত্রিলোচনদা দুঃখ পেয়ে বলল, তুই অবিশ্বাস করছিস? কোনো বুজরুকিতেই আমি বিশ্বাস করি না। আমি যদি ওটা তোমার কাছ থেকে কিনতে চাই, তুমি দেবে? তুই কি খেপেছিস? না, আমি ওর সত্য সত্য যাচাই করে দেখব, তাই ওটা আমার চাই। তাছাড়া তুমিই তো বলেছ আমার যুবচন্দ্রিমা যোগ আছে, তাই হয়তো ওর কাছে কিছু চাইবার সময় হয়েছে আমার। বেশ, তবে নে, একটা টাকা দে, কেননা মূল্য দিয়ে কিনে নিতে হয় তো। আপাতত আমি এর থেকে পরিত্রাণ পাই। তুইও পরীক্ষা নিরীক্ষার শেষে একসময় কাউকে গছিয়ে দিস এটা। তবে এর গুণাগুণের ব্যাপারটা তাকে আগে থেকে জানিয়ে তবেই বেচবি, কেমন? কেননা এটাই নিয়ম। আমি একটা টাকা দিয়েই কিনে নিলাম সেটা। তারপর সেটাকে হাতের মুঠোয় নিয়ে বললাম, তোমার অলৌকিকত্ব যদি সত্য হয়, তাহলে আমি যেন লক্ষাধিক টাকার মালিক হই। ত্রিলোচনদা হঠাৎই উন্মাদের মতো হয়ে উঠল, চিৎকার করে বলল, না না না, চাস না, কিচ্ছু চাস না ওর কাছে। ও দেবে, কিন্তু যা নেবে তার মূল্য অনেক বেশি। বলেই কিছুক্ষণ উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে থেকেই বলল, তোর চাওয়া তো হয়েছে, যা চেয়েছিস তা ঠিকই পাবি। এখন আমার জিনিস আমাকেই ফিরিয়ে দে তুই। ওই 1 টাকা দিয়েই আমি ওটা তোর কাছ থেকে আবার কিনে নিতে চাই। কেন? আমার যা হবার হোক, তোর সর্বনাশ যেন না হয়। এবার আমি খুব ভয় পেয়ে গেলাম ত্রিলোচনদার কথায়, তাই ভয়ে ভয়ে আবার ওটা 1 টাকার বিনিময়েই ত্রিলোচনদাকে ফিরিয়ে দিলাম। দরকার নেই বাবা, কি থেকে কি হয় কে জানে। এরপরে আর কোনো কথা নয়, ত্রিলোচনদার কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাড়ি চলে এলাম আমি। কিন্তু বাড়ি এসেই অবাক, দেখি বাড়ির চারিদিকে লোকে লোকারণ্য। কি ব্যাপার? ব্যাপার কি? সবাই আমার মুখের দিকে কেমন চোখে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। বাড়ির ভিতরে কান্নার রোল। সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠতেই যে নিদারুণ সংবাদ পেলাম, তাতে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। কান্নায় ভেঙে পড়ে আমিও লুটে পড়লাম ঘরের মেঝে। এইমাত্র খবর এসেছে আমার বড়দা কোম্পানির কাজে ব্যাঙ্গালোর যেতে গিয়ে বিমান দুর্ঘটনায় মারা গেছেন। কয়েকদিনের মধ্যেই কোম্পানির তরফ থেকে মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে 1 লক্ষ টাকা পেয়েছিলাম আমরা। এরপরে ছিল অন্যান্য বাবদ দাদার সঞ্চয়ের আরও 2-3 লাখ টাকা। তারও পরে অপ্রত্যাশিতভাবে পাওয়া গেল আরও 2,25,000 টাকা। অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুর জন্য আমাদের পৈতৃক বাড়িটা ভাঙা পড়বে এরকম নোটিশ এলো। নোটিশে লেখা ছিল এই টাকাটা সরকার আমাদের 4 কিস্তিতে দেবেন, কিন্তু 3 মাসের মধ্যেই সকলকে বরাবরের জন্য এই বাড়ি ছেড়ে দিয়ে আমাদের জন্য নির্ধারিত সরকারি কোয়ার্টারে চলে যেতে হবে, অন্যথায় বাধ্যতামূলকভাবে পুলিশি হস্তক্ষেপ উচ্ছেদ করা হবে আমাদের।
এই ঘটনার অনেক দিন পরে ত্রিলোচনদাকে একদিন মৌরিগ্রাম স্টেশনে বদ্ধ উন্মাদ হয়ে ঘুরতে দেখেছিলাম। দোয়ানা দে না আমাকে, দোয়ানা দে। চোখ নিবি তোরা, চোখ নিবি? আচ্ছা না, বই কিনে দিয়ে আমার কাছ থেকে তোলেটা নিয়ে যা। যা যা বাবা, আমাকে মুক্তি দে। সেই শেষ দেখা। ওর এই মর্মান্তিক পরিণতিতে সত্যই দুঃখ পেয়েছিলাম। আচ্ছা, সত্যি একবার ভাবুন তো, আসলেই কি চটজলদি ভাগ্য পরিবর্তন করা যায়, নাকি তার বদলে দিতে হয় অনেক বড় মাসুল? আজ গল্প পাঠিয়েছিল মেঘ ও ফাহিম। সমগ্র ধরি পরিচালনায় টিম গল্পবুক, পোস্টার ডিজাইন মুনেম। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পবুক, গল্পের উইকিপিডিয়া।